আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মার্ফি রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় বিকেল 4:30টায় জামায়াত, সন্ধ্যা 6টায় এনসিপির সঙ্গে এবং সন্ধ্যা 7টায় বিএনপির সঙ্গে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে কয়েকবার জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এটি বাংলাদেশের জনগণের প্রতি অন্তর্বর্তী সরকারের একনিষ্ঠ অঙ্গীকার বলেও জানানো হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল তা ধরে রাখতে হবে, তা না হলে ফ্যাসিস্ট ঢুকে বিশৃঙ্খলা তৈরি করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, যে দলের কার্যকলাপ নেই তারা নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছে। নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এছাড়া সরকারের দায়িত্ব নেয়ার পর 123টা সংগঠন 1604 বার রাস্তা অবরোধ করেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইবে। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব এমন আস্থা বিএনপির আছে। তবে জনপ্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্য থেকে ফ্যাসিবাদের দোসরদের বাদ দিতে হবে। আগারগাঁও নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার ও রায়হানেল মাসুদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী আরও বলেন, ভিপি নূর ও জাতীয় পার্টির অফিস হামলার ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না। জাতীয় পার্টি সহ কোনো দলের নিবন্ধন বাতিল বা রাখা নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি। এ নিয়ে বিএনপির কোনো মতামত নেই। বিভিন্ন স্তরে স্তরে দোসররা বসে আছে। দোসররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয় না করা যায়, সেটার নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ধীরে ধীরে সুস্থতার দিকে যাচ্ছেন নুরুল হক নূর। কিছুটা ট্রমার মধ্যে রয়েছে। বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা হচ্ছে। আগামী 1 সপ্তাহের মধ্যে তাকে রিলিজ দেওয়া যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে গিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বর্তমানে উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন। যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ ছিল, যদিও খুব বেশি না, এটা অল্প পরিমাণে ছিল। এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি, আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে। পুলিশ নয়, সেনাবাহিনীর সদস্যরা নুরুল হক নুরুকে আঘাত করেছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে দলের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তিনি বলেন, বাংলাদেশে নুরুল হকের চিকিৎসা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর অথবা ইউকেতে নিতে হবে। দেশে চিকিৎসা হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলেও জানান তিনি। এছাড়া বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 3 দল নিয়ে অন্তর্বর্তী সরকার বৈঠক বৈষম্য বলে অভিযোগ করে রাশেদ খান বলেন, সরকারের উপরে আস্থা রাখতে পারছি না। আমরা যখন প্রেস ব্রিফিং করছি তখন সেনাবাহিনীর কতিপয় সদস্যরা আমাদের উপরে হামলা করলো। এখন এই হামলার ঘটনাকে সেনাবাহিনী বলছে মব। এইটা কোনোভাবেই মব হতে পারে না। আর যদি মব হয়েও থাকে, সেই মব সৃষ্টি করেছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ৬ষ্ঠ দিনের মতো চলছে প্রচারণা।
প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে নিজেদের জন্য চাচ্ছেন ভোট, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এদিকে নির্বাচনের জন্য 210টি বুথ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকালে বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন। সেক্ষেত্রে মোট বুথ সংখ্যা দাঁড়িয়েছে 710টিতে। তবে বুথ সংখ্যা বাড়লেও বাড়েনি ভোট কেন্দ্র। পূর্ব ঘোষিত 8টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া 4 দিন ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। নির্বাচনী পরিবেশ নিয়েও কোনো শঙ্কা নেই বলে জানানো হয়। পরিবেশ এখনো আলহামদুলিল্লাহ অনেক ভালো, সেরকম মেজর কোনো কিছু আমরা ব্যর্থ দেখি নাই। আমরা এর ভিতর আমাদের যে টাস্ক ফোর্স গঠিত হয়েছে আচরণবিধি পর্যবেক্ষণ করার জন্য ছাত্রছাত্রীর সাথে আলাপ করছি নির্বাচনী পরিবেশ নিয়ে। সবাই বিপুল উদ্দীপনায় ভোট চাইতেছে, একে অপরের সাথে কৌশল বিনিময় করতেছে। তারা আমাদেরকে জানিয়েছে স্যার সবাই এখন কি বলবো উৎসব মুখর পরিবেশে আছে। এদিকে ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। এই নিয়ে আগামী মঙ্গলবার রিটের শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে রোববার বিচারপতি SK তাহসিন আলী ও হাবিবুল গনির বেঞ্চে রিটটি দাখিল করেছেন বামজোট সমর্থিত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদ আলম। ছাত্রলীগের কমিটিতে থাকা ফরহাদ কিভাবে ছাত্র শিবিরের প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের তালা দেয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সকাল 10টায় রাকসু নির্বাচনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে আসছে ছাত্রদল। এদিকে ছাত্রদলের দেয়া তালা ভাঙতে মুখোমুখি অবস্থান করছে স্বতন্ত্র ও বিভিন্ন সংগঠনের প্রার্থী ও সমর্থকরা। এরই মধ্যে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় পুরো রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়কে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে প্রক্টোরিয়াল বডি ও নির্বাচন কমিশনের একটি দল ঘটনাস্থলে ছুটে আসলেও শিক্ষার্থীদের তোপের মুখে তারাও ফিরে যান। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, কি অবস্থা দেখছেন ক্যাম্পাসে? বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে এই হামলার বিষয়ে বিস্তারিত আমাদের জানাবেন। মারফি, রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের তালা দেয়াকে কেন্দ্র করে মূলত সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের যে এই রাকসু যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে সেখানে কিন্তু কয়েক দফা সাধারণ শিক্ষার্থী, বাম সংগঠন এবং ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিন্তু হাতাহাতি এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এখন যদি আপনাদেরকে চিত্র একটু আমি দেখানোর চেষ্টা করি, এখন পুরো চিত্র কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে রাকসুর, সেই রাকসুর কার্যালয়ের সামনে কিন্তু এখন সাধারণ শিক্ষার্থীরা তারা দখলে নিয়েছে। পাশাপাশি তাদের সঙ্গে ইসলামী ছাত্র শিবির এছাড়া অন্যান্য বাম যে সংগঠনগুলো রয়েছে তারা সেই ছাত্রদলের যে তালাটি সেটি তারা ভেঙেছেন এবং ভেতরে প্রবেশ করেছেন। যদিও এখন পর্যন্ত যে মনোনয়নপত্র সংগ্রহ কেউ এখনো করতে পারেনি। আজকে যেহেতু আপনি জানেন যে মনোনয়নপত্র সংগ্রহের আজকে শেষ দিন, আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 2.5 ঘন্টা পর কিন্তু কোষাধ্যক্ষের যে কার্যালয় রয়েছে রাকসুর সেটি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেই তালাটি ভেঙেছেন এবং সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন। এবং এখন কিন্তু আমরা সেভাবে ছাত্র দলের যারা সদস্য, ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। তবে এরই মধ্যে যে ফর্ম বিতরণের যে মনোনয়নপত্র বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে করা হয়নি। তবে যেটি আমরা আসলে খবর পাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে একটি জরুরি বৈঠক চলছে, সেই বৈঠকে আসলে মূলত সিদ্ধান্ত হবে যে মনোনয়নপত্র কখন নাগাদ আসলে বিতরণ করা হবে। তো এই ছিল মারফি আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এদিকে নির্বাচনের প্রচারে মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন। আজ প্রচারণার তৃতীয় দিন পার করছেন প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে চলছে এই প্রচার। ইতোমধ্যে 7টি প্যানেল ঘোষণা করেছেন প্রার্থীরা। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে 25টি পদের বিপরীতে এবার লড়াই করছেন 179 জন প্রার্থী। এর আগে 29 আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আলোচনা করেছি আমার
নিজের ভীষণ নিয়ে যে আমি আসলে লেকগুলো সংরক্ষণ করতে হবে, অতিথি পাখিদের অভয়ারণ্য। বিশ্ববিদ্যালয়ের যে বিদ্যমান সংকটগুলো আমরা রয়েছে, আমরা ভোটারদের কাছাকাছি গিয়ে এই বিদ্যমান সংকটগুলো সম্পর্কে জানতে পারছি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই সংকটগুলো নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করার সুযোগ তৈরি হবে। জাকসু নির্বাচনের কিন্তু আমেজ শুরু হয়ে গিয়েছে। আমরা যারা প্রার্থী রয়েছে ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছি। গতকাল থেকে আমাদের প্রচারণা শুরু হয়েছে, তো ক্যাম্পাসের একটা উৎসবমুখর পরিবেশ আমরা খেয়াল করছি। গতকাল গ্রামবাসীদের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 60 জনেরও বেশি শিক্ষার্থী আহত হওয়ার পরে আজ আবারও দুপুর 12টার সময় শিক্ষার্থীদের উপর হামলা করে গ্রামবাসীরা। এ সময় তাদের সাথে নানা ধরনের দেশীয় অস্ত্র দেখা গেছে। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক গুরুতর আহত হন। একই সাথে 20 থেকে 22 জন শিক্ষার্থী আহত হয়েছেন। উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। ঘটনার পর ক্যাম্পাসে এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর মুহূর্তের অবস্থা জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, বিশ্ববিদ্যালয়ে উত্তাল অবস্থা কি এখনো আছে? তার আর এরকম অবস্থায় আসলে প্রশাসনের ভূমিকা বা কেমন দেখছেন সেখানে জানাবেন আমাদের। যে মার্ফি আসলে যেমনটি বলেছেন, গতকাল রাত এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাটে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু আসলে গ্রামবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে যেই হামলা করেছিল গতকাল রাতে, সেই রাতেই কিন্তু 60 জন শিক্ষার্থীর মতো গুরুতর আহত হয়েছিলেন। এরপর তাদেরকে কিন্তু আসলে প্রথমে চট্টগ্রাম তাদের যেই ইউনিভার্সিটির যেই হাসপাতাল আছে সেখানে নেওয়া হয়েছিল। এরপরে তাদেরকে নেওয়া হয়েছিল আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এবং আজকে দুপুর 12টা থেকে এখনো পর্যন্ত কিন্তু আসলে দফায় দফায় হামলা করছেন গ্রামবাসী। এবং এখানে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু বেশ গুরুতর হতে দেখা গিয়েছে। এবং 2 জন প্রফেসর কিন্তু গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই কিছুক্ষণ আগেও কিন্তু গ্রামবাসী আমরা যেটা দেখতে পেলাম সেটি হচ্ছে যে মুখে কাপড় বেঁধে হাতে লম্বা লম্বা কিরিচ দা নিয়ে কিন্তু তারা রামদা নিয়ে তারা কিন্তু হামলা করছে। এবং প্রত্যেকের মুখে কিন্তু আসলে বন্ধ ছিল এবং কাউকে কিন্তু চেনার কোনো উপায় ছিল না। এবং বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে এখানে অভিযোগ করে বলেছেন পুলিশ প্রশাসন কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে কিন্তু আসলে গত সকাল থেকে তারা দেখছে না। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি থাকতো তাহলে কিন্তু আসলে এরকম ঘটনা হয়তো না হতো। আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমরা কিন্তু তথ্য সংগ্রহ করতে গিয়ে কিন্তু আমি এবং আমার ক্যামেরা পার্সন, দেশ টিভির রিপোর্টার, দেশ টিভির ক্যামেরা পার্সন এবং ডেইলি স্টারের রিপোর্টার আমাদের 5 জনকে কিন্তু পিটিয়ে আহত করেছেন তারা। এবং আমার ক্যামেরা পার্সন তিনিও গুরুতর আহত হয়েছেন। তবে এখানে কিন্তু এখনো পরিস্থিতি খুবই উত্তপ্ত। এখনো কিন্তু আসলে বলা যায় যে আসলে যে কোনো মুহূর্তে কিন্তু আবার বড় ধরনের সংঘর্ষ হতে পারে। তবে শিক্ষার্থীদের পক্ষে অভিযোগ করে তারা বলেছেন এখানে কিন্তু তাদেরকে দফায় দফায় হামলা করছে এবং তারা যেই বিল্ডিং এর ছাদে আশ্রয় নিয়েছিল সেখান থেকে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। তবে এখানে তাদের আরো অভিযোগ হচ্ছে যে এখানে প্রায় 10,000-এর মতো গ্রামবাসী একত্রিত হয়ে তাদেরকে হামলা করতেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সংবাদ। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 3 দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 12টা থেকে রেলপথ অবরোধ করে রাখায় জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। আন্দোলনকারীদের দাবি বিএডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেডে কৃষিবিদদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়া 9ম গ্রেডে বিএডিসি সহ এর কোটা বাতিল করতে হবে। তারা বলেন দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। আর দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারও দেন শিক্ষার্থীরা। সমালোচনার মুখে মেট্রো রেলের পিলারের সঙ্গে বিলবোর্ড তৈরির কাজ বন্ধ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কারণ বাজার থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত স্থাপন করা হয়েছিল এসব বিলবোর্ড। সিটি কর্পোরেশন বলছে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আর মেট্রো কর্তৃপক্ষ বলছে তাদের নকশায় এমন কোনো কিছু নেই। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন চটকদার বিজ্ঞাপনের ঝলকে ঘটতে পারে দুর্ঘটনা। সাকিবুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ছবি তুলেছেন নিহার নন্দী। উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল।
যার উত্তরা থেকে কারওয়ান বাজার পর্যন্ত সীমানা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, আর কারওয়ান বাজার থেকে মতিঝিল অংশ ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন। উত্তর সিটি অংশের পিলারে কোনো বিলবোর্ড স্থাপন করা না হলেও দক্ষিণ সিটির আওতায় থাকা কারওয়ান বাজার থেকে বাংলা মোটর অংশের পিলারে দুই পাশে হয়েছে বিলবোর্ড। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এর কাজ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন বলছে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে। কারওয়ান বাজার থেকে হোটেল কন্টিনেন্টাল পর্যন্ত সংস্থাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইজারা দিয়েছে। কাজটি আপাতত বন্ধ আছে। আমরা যে উদ্যোগ নিয়েছিলাম সেই উদ্যোগটি আমরা একটু খতিয়ে দেখব এবং মেট্রো রেলের কাছে যে আমরা নকশা চেয়েছি নকশাটা মিলিয়ে আমরা দেখব যে এখানে কোনো প্রতিবন্ধক তৈরি হয় কিনা। এদিকে মেট্রো কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। এখন পর্যন্ত আলোচনার জন্য কোনো চিঠি পাননি তারা, আর মেট্রোর পিলার রক্ষণাবেক্ষণের জন্য কোনোভাবেই বিলবোর্ড বসানোর সুযোগ নেই। পিলারগুলির জন্য এটা মেইনটেনেন্স দরকার হয়, পিরিয়ডিক্যাল মেইনটেনেন্স দরকার হয়, তো ওই জন্য আমাদের ফুল অ্যাক্সেস থাকতে হবে। তারপর কোনো সময় ফায়ার সার্ভিসের যদি অ্যাক্সেস লাগে তো ওইখানে ওই জায়গায় যাইতে হবে আমাদের। তো ওই জায়গায় বিলবোর্ড করার মতো কোনো প্ল্যান আমাদের অরিজিনাল ছিল না। এখন যারা করতেছে কোনো সংস্থার কাছ থেকে আমি কোনো অফিসিয়াল চিঠি পাইনি এখনো। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন বিজ্ঞাপনী বিলবোর্ডের কারণে কোনো দুর্ঘটনা হলে দায় এড়াতে পারবে না সিটি কর্তৃপক্ষ। বিজ্ঞাপন তো চটকদারি হবে, যার ফলে ড্রাইভারের কিন্তু চোখটা যদি ডিস্ট্র্যাক্ট হয় সেখানেও কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাটা বেড়ে যায়। সো একটা হলো তীব্র ঝলকানি, যেটাকে গ্লেয়ারিং বলে, ড্রাইভারের জন্য অত্যন্ত বিপজ্জনক। পাশাপাশি হলো ড্রাইভার কিন্তু তার লাইন অফ সাইটে চোখটা না রেখে বিজ্ঞাপনের দিকে কিন্তু সে তাকাবে। সড়কে কেবল সড়ক বাতি ছাড়া কোনো ধরনের আলোই চালকদের জন্য অনুকূল নয়। এজন্য রাজস্ব আদায়ে নয়, নিরাপত্তাকে প্রাধান্য দেয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাকিবুর রহমান, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।